3 রাত 2 দিনের পঞ্চগড় ভ্রমণের সম্পূর্ণ খরচ হয়েছিল 1800 টাকা। সেই ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। আমার এই পঞ্চগড় ভ্রমণ সিরিজটি 3টি ব্লগে উপস্থাপন করব। আর এখন আপনারা দেখছেন সেই 3টি ব্লগের দ্বিতীয় ব্লগ। আর এই 3টি ব্লগ আপনারা দেখলে খুব কম খরচে পঞ্চগড় শহরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন। সো কম খরচে পঞ্চগড় ভ্রমণের আনন্দ উপভোগ করতে লিটন দ্য ট্রাভেলার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন। এই ব্লগটিতে আপনাদের দেখাবো করতোয়া নদীর সৌন্দর্য, বদেশ্বরী মন্দির, পঞ্চগড় শহরে 300 টাকায় এসি রুমে থাকার হোটেল, মির্জাপুর শাহী মসজিদ এবং ইমামবাড়া। তাহলে চলুন পঞ্চগড় ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্ব শুরু করা যাক। এখন তাহলে লিটন দ্য ট্রাভেলার ইউটিউব চ্যানেলের সাথে পঞ্চগড় ভ্রমণ উপভোগ করুন। গত পর্ব অর্থাৎ পঞ্চগড় ভ্রমণ সিরিজের প্রথম পর্ব গোলকধাম মন্দির দেখানোর মধ্য দিয়ে শেষ হয়েছিল। আর আজকের পর্বটি গোলকধাম মন্দির দেখার পর থেকেই শুরু হবে। গোলকধাম মন্দির থেকে 10 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসলাম মারিয়া বাজার। মারিয়া বাজার আসার পরে 2টি ভর্তা এবং ভাত দিয়ে দুপুরে খাবার শেষ করলাম 40 টাকায়। এখন আমরা রওনা দেব বদেশ্বরী মন্দির দেখার উদ্দেশ্যে। মারিয়া বাজার থেকে মাত্র 5 মিনিট হাঁটার দূরত্বে আসার পরেই পেয়ে গেলাম করতোয়া নদী। এখন করতোয়া নদীতে তৈরিকৃত বাঁশের সাঁকোর ওপর দিয়ে করতোয়া নদী পার হব এবং করতোয়া নদীর সৌন্দর্য উপভোগ করব। এখন এই বাঁশের সাঁকোর ওপর দিয়ে করতোয়া নদী পার হই। চলুন এখন আপনাদের এই করতোয়া নদীর উৎপত্তির ইতিহাসটা সম্পূর্ণরূপে জানিয়ে দিই। করতোয়া নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীর নামটি 2টি বাংলা শব্দ কর বা হাত এবং তোয়া বা পানির সমন্বয়ে গঠিত। এই নামটি হিন্দু কিংবদন্তির প্রতিফলন করে, যার মতে এই নদীটি পার্বতীকে বিয়ে করার সময় শিবের হাতে ঢালা পানি থেকে তৈরি হয়েছে। করতোয়া নদী বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় উৎপত্তি লাভ করেছে। অতঃপর এই নদীর জলধারা বাংলাদেশের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভবনপুর ইউনিয়নের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং দিনাজপুর জেলার সদর উপজেলার সরকারপুর ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে আত্রাই নদীতে মিশেছে। নদীটি বাংলাদেশের অংশের দৈর্ঘ্য 187 কিলোমিটার, যার গড় প্রস্থ 135 মিটার এবং নদীটির আকৃতি শৈলপিলাকার। এর একটি গতিপথ বর্তমানে যেটির নাম করতোয়া নিম্ন নদী, যা বগুড়া জেলার মহাস্থানগড় দিয়ে প্রবাহমান। করতোয়া নদী পার হয়ে 10 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসলাম বদেশ্বরী মহাপীঠ মন্দিরের গেট পর্যন্ত। এখন মন্দিরের ভেতরে প্রবেশ করি এবং মন্দিরের পরিবেশটা আপনাদের দেখাই এবং একই সাথে জানিয়ে দিই এই মন্দির তৈরির সম্পূর্ণ ইতিহাস। মন্দিরে 2টি গেট বিদ্যমান থাকলেও এখন দ্বিতীয় গেট দ্বারা মন্দিরের মধ্যে প্রবেশ করতেছি। মন্দিরের মধ্যে প্রবেশের পরই চোখে পড়ল সবুজ একটি মাঠ, যেখানে কিছু বাচ্চা খেলা করতেছে। এক পাশে মন্দিরের কিছু অংশ, অপর পাশে মন্দিরের আরও কিছু অংশ। 2 নং গেট দিয়ে ঢুকতেই হাতের বাম পাশে দেখা গেল সাদা ধূসর রঙের মন্দিরের মণ্ডপের অংশ, যা দেখতে যথেষ্ট সুন্দর এবং পরিপাটি। এই মন্দিরের ভেতরে আরেকটি পাশে রয়েছে সুন্দর সুন্দর কিছু ফুলের গাছ বা ফুলের বাগান। যারা মন্দিরে ঘুরতে আসেন তারা সময় করে এই বাগানের পাশটিতে আসবেন। মন চাইলে বাগানের ভেতরে ঢুকতে পারেন এবং বাগানের ভেতরের ফুলের গাছগুলোর সুন্দর সুন্দর ফুল থেকে সুন্দর সুবাসও নিতে পারেন। চলুন এখন আপনাদের মন্দিরের সামনের অংশে নিয়ে যাই। পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের অন্তর্গত করতোয়া নদীর তীরে কারুকার্য মণ্ডিত প্রাচীন বদেশ্বরী মন্দিরের অবস্থান। 2.78 একর জায়গা জুড়ে স্থাপিত মন্দিরের নামানুসারেই উপজেলাটির নামকরণ করা হয়। এই বদেশ্বরী মন্দির এবং এই বদেশ্বরী মন্দিরকে ঘিরে বেশ কিছু কাহিনী রয়েছে।
চলুন এখন আপনাদের এই বদেশ্বরী মন্দিরটা ঘুরে দেখাই এবং এই মন্দির সম্পর্কে যে কাহিনীটা রয়েছে তা আপনাদের জানিয়ে দিই। আপনারা এই এলাকায় আসলে অবশ্যই এই বদেশ্বরী মন্দিরটা ঘুরে দেখবেন। মন্দির তো অনেক ঘুরে দেখলেন, চলুন এখন এই মন্দিরের ইতিহাস আপনাদের জানিয়ে দিই। কথিত আছে প্রায় 400 বছরের পুরনো ঐতিহ্যবাহী এই মন্দিরে রয়েছে রাজা দক্ষের কন্যা ও ভোলানাথ শিবের স্ত্রীর বাম পায়ের গোড়ালির অংশ। তাই সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই স্থানটি পূজনীয়। হিন্দু ধর্মে 18টি পুরাণের মধ্যে স্কন্দ পুরাণ একটি। সেই স্কন্দ পুরাণে বর্ণিত আছে রাজা দক্ষ একটি যজ্ঞানুষ্ঠান করেছিলেন আর ভোলানাথ শিব ছিলেন রাজা দক্ষের জামাই। কিন্তু রাজা দক্ষ কখনোই শিবকে জামাই হিসেবে মেনে নেননি, কারণ মহাবীর শিব সর্বদাই ছিলেন উদাসীন ও ধ্যানগ্রস্ত। উক্ত যজ্ঞানুষ্ঠানে বিভিন্ন মুনি ঋষিগণ ও অন্যান্য দেবতারা নিমন্ত্রিত হলেও রাজা দক্ষের জামাই ভোলানাথ শিব নিমন্ত্রিত ছিলেন না। আর একথা শিবের সহধর্মিণী জানা মাত্রই ক্ষোভে দেহত্যাগ করেন। কিন্তু শিব তার সহধর্মিণীর মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে উন্মাদ হয়ে স্ত্রীর মরাদেহটি কাঁধে নিয়ে পৃথিবীর সর্বোচ্চ স্তরে উন্মাদের ন্যায় ঘুরতে থাকেন এবং প্রলয়ের সৃষ্টি করেন। সেই মুহূর্তে স্বর্গের রাজা বিষ্ণুদেব তা সহ্য করতে না পেরে স্বর্গ হতে একটি সুদর্শন চক্র নিক্ষেপ করেন। আর সেই চক্রের স্পর্শে সব দেহটি 51টি খণ্ডে বিভক্ত হন এবং ভারত উপমহাদেশের বিভিন্ন স্থানে পতিত হন। এরই মধ্যে বাংলাদেশে পড়ে 2টি খণ্ড, যার একটি চট্টগ্রামের সীতাকুণ্ডে এবং অপরটি পড়েন এই পঞ্চগড়ের বদেশ্বরীতে। মূলত মহামায়ার খণ্ডিত অংশ যে স্থানগুলোতে পড়ে তাদেরকে পীঠ বলা হয়। আর এই বদেশ্বরী মহাপীঠ মন্দির তাদেরই মধ্যে উল্লেখযোগ্য একটি। মূলত বদেশ্বরীর বদানাম অনুসারেই এই উপজেলার নামকরণ করা হয় বদা উপজেলা। আপনাদের সময় হলে আপনারাও বদেশ্বরী মন্দিরে আসবেন, ঘুরে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। বদেশ্বরী মন্দির ঘুরে দেখা শেষ, এখন আমরা ফিরে যাব পঞ্চগড় শহরের উদ্দেশ্যে। এখান থেকে হেঁটে যাব বদেশ্বরী বাজার এবং বদেশ্বরী বাজার থেকে জনপ্রতি 40 টাকা অটো ভাড়া দিয়ে চলে যাব পঞ্চগড় শহরে। পঞ্চগড় শহরে পৌঁছানোর পরে রাতের খাবার শেষ করব এবং চেষ্টা করব খুব কম খরচে একটি হোটেল রুম নেওয়ার। চলুন এখন পঞ্চগড় শহরে পৌঁছানো যাক। পঞ্চগড় শহরে পৌঁছানোর পরে 2 পিস মুরগির মাংস এবং 1 প্লেট ভাত দিয়ে 80 টাকার মাধ্যমে রাতের খাবার শেষ করলাম। রাতে খুব ভালো মতো ঘুম হইছে। চলুন এখন আপনাদের হোটেলের পরিবেশটা দেখাই। এই হচ্ছে রুমের ভেতরের পরিবেশ। রুমে রয়েছে একটি ওয়ার্ড্রপ, এসি, খাট, সোফা সেট, একটি টেবিল এবং রুমের ভেতরের পরিবেশটাও যথেষ্ট সুন্দর। এবং রুমটির সঙ্গেই রয়েছে অ্যাডজাস্ট বাথরুম। বাথরুমের পরিবেশটাও যথেষ্ট সুন্দর, যথেষ্ট পরিপাটি। আসলে এত কম দামে এরকম একটা রুম পাবো ভাবতেই পারিনি। হোটেলের রুমের পরিবেশটা আপনারা দেখলেন। আসলে এই হোটেলের সঙ্গে একটা কথাই যায়, যেটা হচ্ছে যে দামে কম মানে ভালো। আসলে এত কম দামের মধ্যে এত ভালো মানের একটা হোটেল পাবো তা আসলে পঞ্চগড়ে এসে ভাবতে পারিনি। যেখানে অ্যাডজাস্ট বাথরুম রয়েছে, এসি রয়েছে এবং রুমের ভেতরে একটি ওয়ার্ড্রপ রয়েছে, চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, মানে সোফা সেট রয়েছে। আসলে এত কম দামে এত মানসম্মত একটা হোটেল আপনারা হয়তো বা পঞ্চগড় শহর খুব কম জায়গাতেই রয়েছে। তাই সুতরাং আমার রেকমেন্ডেড রইল যে আপনারা যদি পঞ্চগড় শহরে থাকেন এই হোটেলটিতে থাকতে পারেন। এই হোটেলের সম্পূর্ণ অ্যাড্রেস আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। রাতে খুব ভালো মতো ঘুমানোর পরে এখন সকাল থেকে আমাদের নতুনভাবে জার্নিটা শুরু হচ্ছে। এখন প্রথমে এখান থেকে বের হয়ে যাব, যাই আমরা নাস্তা করব। নাস্তা করার পরে সর্বপ্রথমে যাব মির্জাপুর শাহী জামে মসজিদ, সেখান থেকে যাব 12 আউলিয়ার মাজার, তারপরে যাব আমরা ইমামবাড়া, সেখান থেকে আমরা যাব তেঁতুলিয়ার উদ্দেশ্যে। সুতরাং ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি পঞ্চগড়ের সম্পূর্ণ সৌন্দর্যপূর্ণ স্থান আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। হোটেল থেকে বের হয়ে 2টি পরোটা ও সবজি দিয়ে 40 টাকার বিনিময়ে সকালে নাস্তা সেরে 10 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসলাম ধাক্কামারা মোড়। ধাক্কামারা মোড় থেকে জনপ্রতি 30 টাকা অটো ভাড়া দিয়ে চলে যাব মির্জাপুর বাজার। আর এই মির্জাপুর বাজারেই রয়েছে আমাদের কাঙ্ক্ষিত মির্জাপুর শাহী মসজিদ।
পঞ্চগড় শহরে ধাক্কামারা মোড় থেকে মির্জাপুর বাজারের দূরত্ব প্রায় 13 কিলোমিটার। ধাক্কামারা মোড় থেকে জনপ্রতি 30 টাকা অটো ভাড়া দিয়ে চলে যাচ্ছি মির্জাপুর বাজার। পঞ্চগড় শহর থেকে মির্জাপুর বাজার যাওয়ার পথে রাস্তার যা প্রাকৃতিক দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। মির্জাপুর বাজার থেকে 4-5 মিনিট পায়ে হেঁটে আসলেই আপনারা পাবেন এই মির্জাপুর শাহী মসজিদ। মির্জাপুর শাহী মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতেই প্রথমে পড়বে এই মসজিদের সাইনবোর্ডটি, যেখানে এই মসজিদ সম্পর্কে বিস্তারিত ঘটনা উল্লেখ করা রয়েছে। চলুন আগে মসজিদটা আপনাদের সম্পূর্ণরূপে ঘুরে দেখাই, তারপরে এই মসজিদ নির্মাণের ইতিহাস জানিয়ে দিব। আমার পেছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এই মসজিদের নাম মির্জাপুর শাহী মসজিদ। এই মসজিদটি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর নামক গ্রামে অবস্থিত। মির্জাপুর গ্রামের নাম অনুসারে এই মসজিদের নামকরণ করা হয় মির্জাপুর শাহী মসজিদ। এই মসজিদের বয়স আনুমানিক 350 বছর। এই মসজিদটি ঢাকা হাইকোর্টের মসজিদের নকশার আদলে তৈরি করা হয়েছে। চলুন আমার সঙ্গে এই মসজিদটা ঘুরে দেখুন, এই মসজিদের সৌন্দর্য উপভোগ করুন, একই সাথে জানুন এই মসজিদ নির্মাণের সম্পূর্ণ ইতিহাস। মসজিদের বাইরের পরিবেশটা যথেষ্ট সুন্দর। মসজিদের মূল চত্বরের বাইরেও মুসল্লিদের নামাজ আদায়ের জন্য অনেকগুলো কাতারের ব্যবস্থা করে রাখা হয়েছে। চলুন এখন আপনাদের মসজিদের ভেতরের পরিবেশটা ঘুরে দেখাই। মসজিদের ভেতরে মোটামুটি 2 কাতার নামাজের ব্যবস্থা রয়েছে। মসজিদ দেখে যতটুকু অনুমান করা যায়, 2 কাতারে মোটামুটি 60 জন লোক মসজিদের মূল প্রাঙ্গণে নামাজ আদায় করতে পারবে। মসজিদের ভেতরে নকশা এবং কারুকাজ যথেষ্ট উন্নত এবং সৌন্দর্যপ্রবণ। মসজিদ অনেকটা পুরাতন হলেও মসজিদের ভেতরে ঢুকে অনুমান করা যাচ্ছে এই মসজিদ অনেকটা সুন্দর এবং নান্দনিক কারুকাজ খচিত। মির্জাপুর শাহী মসজিদ বাংলাদেশের প্রত্নতান্ত্রিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর নামক গ্রামের নাম অনুসারেই এই মসজিদটির নামকরণ করা হয় মির্জাপুর শাহী মসজিদ। মির্জাপুর শাহী মসজিদটি প্রায় 350 বছরের পুরনো। ঢাকায় অবস্থিত হাইকোর্টের মসজিদের নকশার সঙ্গে মির্জাপুর শাহী মসজিদের নকশার অনেকখানি মিল চোখে পড়ে। আয়তাকার মসজিদটির দৈর্ঘ্য 40 ফুট এবং প্রস্থ 24 ফুট, যা মসজিদটিকে 960 বর্গফুটের একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্রদান করে। মসজিদের ছাদে রয়েছে পাশাপাশি 3টি গম্বুজ এবং 4 কোণে রয়েছে 4টি চিকন আকৃতির মিনার। মসজিদের অভ্যন্তরে প্রবেশের জন্য সামনের দেওয়ালে রয়েছে 3টি দরজা। প্রত্যেক দেয়াল এবং দরজায় বিভিন্ন কারুকাজ মণ্ডিত নকশা ফুটিয়ে তোলা হয়েছে। সে সকল নকশায় স্থান পেয়েছে টেরাকোটার প্লাক, ফুল এবং লতাপাতার প্রতিকৃতি। মসজিদে রয়েছে ফার্সি ভাষায় লেখা একটি শিলালিপি, যা দেখে অনুমান করা হয় মসজিদটি মোগল সম্রাট শাহ এর রাজত্বকালে নির্মাণ করা হয়েছিল। তবে বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ মির্জাপুর শাহী মসজিদের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব নিয়েছে। মির্জাপুর শাহী মসজিদ কে নির্মাণ করেছিলেন তার সম্পর্কে প্রকৃত কোনো তথ্য পাওয়া না গেলেও মসজিদ থেকে প্রাপ্ত শিলালিপি ঘেঁটে প্রত্নতান্ত্রিকবিদরা ধারণা করেন মির্জাপুর শাহী মসজিদ 1656 সালে নির্মাণ করা হয়েছিল। মির্জাপুর শাহী মসজিদ থেকে 1 মিনিট হাঁটলে আপনারা পেয়ে যাবেন এই ইমামবাড়া। এখন আপনাদের ঘুরে দেখাবো এই ইমামবাড়া, এবং এই ইমামবাড়া জিনিসটা কি তা আপনাদের সম্পূর্ণরূপে জানিয়ে দেব। চলুন আমার সঙ্গে ইমামবাড়াটা ঘুরে দেখেন এবং এই ইমামবাড়া কি এবং কি কাজে ব্যবহার করা হয় তার সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করেন। আমার এই পাশে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটি ইমামবাড়া। এটি মির্জাপুর শাহী মসজিদের পাশেই অবস্থিত। মির্জাপুর শাহী মসজিদ থেকে মাত্র 1 মিনিটে হাঁটার দূরত্বে এই ইমামবাড়া। তো মির্জাপুর শাহী মসজিদে আসলে এই ইমামবাড়াটাও দেখে যাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ইমামবাড়া শব্দটির আক্ষরিক অর্থ ইমামের বাড়ি, কিন্তু স্থাপত্যকলায় ইমামবাড়া হলো শিয়া মিলনায়তন। ইমামবাড়া হলো আশুরার শোক পালনের উদ্দেশ্যে নির্মিত শিয়া মুসলমানদের সম্মেলন ভবন। এটি কোনো উপাসনালয় বা মসজিদ নয়,
তবে এখানে নামাজও আদায় করা হয়। এছাড়াও মিলাদ মাহফিলের ব্যবস্থাও করা হয়ে থাকে। ইমামবাড়া জিনিসটা কি আপনাদের এখন সেই ধারণাটা দিই। ইমামবাড়ার প্রধান কক্ষে তাজিয়া স্থাপন করা হয়। এতে সাধারণত দুইটি তাজিয়া থাকে, যার একটি ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এবং অপরটি ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর, এবং ক্ষেত্র বিশেষে একাধিক তাজিয়াও রাখা হয়। এই তাজিয়াগুলোর ওপর সামিয়ানা টাঙিয়ে দামি গিলাপ দিয়ে ঢেকে রাখা হয়। নিয়ম অনুসারে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর তাজিয়া সবুজ এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর তাজিয়ায় লাল গিলাফ ব্যবহার করা হয়। এছাড়াও ইমামবাড়ার বিভিন্ন কক্ষের দেয়ালে কারবালার ময়দানের মানচিত্র, যুদ্ধক্ষেত্রের কাল্পনিক দৃশ্য, ঢাল তরোয়াল ইত্যাদি নানা সরঞ্জাম টাঙিয়ে রাখা হয়। বগুড়া রেল স্টেশন থেকে ট্রেনে চড়ার মধ্য দিয়ে আমার পঞ্চগড় ভ্রমণ সিরিজটি শুরু হয়েছিল। আর আজ এই ইমামবাড়া দেখা পর্যন্ত আমার ভ্রমণ সিরিজে খরচ হয়েছে 1040 টাকা। আমার পঞ্চগড় ভ্রমণ সিরিজের প্রথম পর্বটা যদি আপনারা না দেখে থাকেন, তবে ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আমার ভ্রমণ সিরিজের প্রথম পর্বটা দেখে আসবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর পঞ্চগড় ভ্রমণ সিরিজের তৃতীয় পর্বটা 29 মে 2025 এই চ্যানেলেই পাবলিশ করা হবে। সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই সমাপ্তি করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।